এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরেজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আশা করছি ভালো আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরো একটি এপিসোডে। আপনাদের জন্য এই অনন্য আয়োজন এবং দীর্ঘ সময় ধরে আপনারা শুনে এসছেন। আমি কথা বাড়াবো না, শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব। কি নাম আপনার? মোহাম্মদ সোহেল। মোহাম্মদ সোহেল, বয়স কত? 26 বছর। বলেন, যেখান থেকে বলতে ইচ্ছে করে, একেবারে শৈশব থেকে আসে। আমার যখন 5 বছর বয়স তখন আর কি আমার আব্বুর সাথে আম্মুর সাথে ঝগড়া হয়। আপনার বাবা মায়ের সাথে ঝগড়া? জি। তখন আমার আম্মু রাগারাগি করে আমার নানা বাড়ি চলে যায়। আচ্ছা। তারপর ওইখানে আমরা যা 1 বছর থেকে 1.5 বছর থাকি। তার পরবর্তীতে আবার আমার বড় ভাই যায় আমার নিয়ে আসে আমার বাড়িতে। তারপরে কিছুদিন পরে আমার আম্মুরও নিয়ে আসে। তারপর ছোটকাল থেকে আমার আব্বু আর আম্মুর যে তারা যে আমাদের পালে পুষে বড় করছে, ওইখান থেকে দেখছি আমার আব্বু অনেক আমার আম্মুর অত্যাচার করে, মারধর করে। তো তখন দেখে আর কি ভাবতাম যে আর কি এই জিনিসগুলো তো খুব খারাপ, সন্তান হিসেবে বাপ মার এগুলো দেখা কষ্ট লাগতো খুব। তার পরবর্তীতে আস্তে আস্তে স্কুলে পড়াশোনা করলাম, ভর্তি হলাম, পড়াশোনা করতে আসি ভালোই। তার পরবর্তীতে যখন আমার 10 বছর 11 বছর বয়স, তখন আমার যে আপু আছে, আমার বোনের একটা সেট, আমি নোকিয়া সেট চাপতে আছি, তখন আমার আব্বু আসি আমার একটা সোয়ার মারছে মাথা বাসে। সোয়ার মারার পরে তারপরে আমি অজ্ঞান হয়ে গেছি। তারপরে আমার বড় ভাই ব্রাদার আব্বু আমার ডাক্তারখানা নিয়ে যায়। তারপরে ওইখানে আমার মাথা এক্সরে করে দেখে যে আমার মাথা থেকে অল্প একটু আর কি ফ্র্যাকচার হয়েছে, ফাইটে গেছে। তারপর ওইখানে ডাক্তার আমার আব্বুরে বলছে যে আপনার ছেলেরে কোনো সময় কোনো বাড়ি বোঝা নিতে দেবেন না, এমনকি তারে কোনো সময় ভয় দেখাবেন না, কোনো আর কি আঘাত করবেন না। তারপরে আব্বু বলছে ঠিক আছে। তারপরে আমি আর কি লেখাপড়া করতে আসছি 2013 সালে। 13 সালে ওই সময় এরা মাঝখানে আমি একটা কথা রেখে গেছি আর কি। যখন আর কি 13 সালে আসছে তখন আমি ভাবছি যে এই যে প্রেম ভালোবাসা এইগুলো আর কি জীবনে করব না। কেন করব না? এই যে আমার আব্বু আমার আম্মুর অত্যাচার করে, তারপরে যে আপনার প্রেম ভালোবাসা না করে আমি বাপ মার পছন্দ বিয়ে করব, তাহলে সেটা ভালো হবে, এই আশাটা আমার তখন ছিল। তারপরে 13 সালের শেষ দেখে আমি আর বোন বিয়ে দিছি খুলনা। ওইখানে আমার একটা আপন বেআইন আছে, বোনের আর কি ননদ, তার সাথে কথা বলতে আছি। তারপর ওইখানে একটা মেয়ে আছে, নাম হয়েছে মিম। এই মিমের দেখে আমার একটু ভালো লাগে আর কি, ভালো লাগে বলে। তারপরে আমি বেআইনের বললাম যে বেআইন আপনার বোনের আমার ভালো লাগে। তারপর আমার বেআইনের ডাক দিয়ে বলল যে শোনেন বেআই, এই দেখেন আমার কিন্তু প্রেম করছি, অনেক বছর ধরে করতে আছি, এখন বাপ মা আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিল। প্রেম জিনিসটা খুব কষ্ট বেআই। ওইখান থেকে আপনার মনে হচ্ছে প্রেম করবেন না? না না, আর কি ওইখান থেকে মনে হয়েছে প্রেম করবো না। আর তার আগে তো কথা বললাম যে আমার প্রেম এটা আর কি পছন্দ ছিল না। তারপর বেআইনে বলছে যদি প্রেম করেন, একটা মেয়ের সাথে প্রেম করবেন, তারই বিয়ে করবেন, তার সাথে সংসার করবেন। তারপর বললাম ঠিক আছে বেআইন, তাহলে প্রেম করবো না। তারপর আবার বাড়িতে চলে আসছি। তারপর আপনি 13 সালের শেষ সময় একদম যখন 14 সালে আসবো, তখন আমার বাড়ির পাশে একটা মেয়ে আছে, নামটা আমি না বলি, ওর একটা ফুয়াতো ভাই আছে, ওর সাথে আর কি প্রেম করতে চায়। তারপরে ওই ছেলে আমার কথা বলে, মেয়ের কথা যে মেয়ে কি বলে এটা ছেলের বলি, আর ছেলে কি বলে এটা মেয়ের বলি। তার পরবর্তীতে 2-3 মাস পরে ওই চাচতো বোনের আমার ভালো লাগে আর কি, মন থেকে ভালো লাগা শুরু করতেছে, কিন্তু তো কখনো তারা বলতে পারি না যে তোমাকে আমার ভালো লাগে বা তোমাকে আমি ভালোবাসি। তার পরবর্তীতে আমি 14 সালের যে নভেম্বরে না জানি ডিসেম্বর ভুল বললাম, ফেব্রুয়ারিতে না জানি কি কোন মাসে জানি আমি ঢাকা চলে আসি চাকরির জন্য, জবের জন্য।
তারপর আমি ময়মনসিংহের চাকরি নিই একটা টেক্সটাইলে। তখন আমার বেতন ছিল 6,500 টাকা। তারপরে কাজ করতেছি, বাপ মারে টাকা দিতেছি, কিছু টাকা জমাইতেও আছি। তারপরে ঢাকা আসার পরে ওই যে চাস্তো বোন ছিল, ওর কথা খালি মনে পড়ে বারে বারে, যে ওরে ভালোবাসি অমুক সমুক, কখন তো বলতে পারি না। তারপরে 14 সালে ঢাকা আসার পরে 1 বছর পরে আমি দেশে যাই। ওকে। দেশে যাওয়ার পরে তখন রমজান মাসের ঈদ, তখন আমি বললাম যে আমার আজকে তো ঈদের দিন, তাহলে আমার হাতে একটু মেহেদি দিতে, আমার চাস্তো বোন বললাম। তারপরে সে বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে কিনে নিয়ে আসো। তারপরে কিনে নিয়ে আসলাম আমি। আসার পরে ও আসলো আর কি, যে হাতে দেব। তো যখনই আমার হাতটা ধরলো, তখন দেখলো আমার হাতে একটা নাম লেখা, নামটা আর কি ওর নাম। তারপরও মেহেদি আমার দিল না, চলে গেল ঘরে। তারপর আমি ওরা আম্মুর কাছে গেলাম, যে বললাম কাকি দেখেন আমার মেহেদি দিতে না, বলতেছে দিয়ে দেস না কোনো, কয় না আমি দেব না। তারপর ওর বাবির কাছ থেকে মেহেদি দিলাম। তারপরের দিন ওরা বলতেছে যে তোমার নাম্বারটা দাও। বলতেছে আপনি আমার নাম্বার দিয়ে কি করবেন? কই মাঝে মধ্যে দেশের খবর নেব, তোমাদের খবর নেব, আমার বাড়িতে খবর নেব, পরে কেন নাম্বার দেওয়া যাবে না? তার কিছুদিন পরে আমি দেখলাম যে ওর একটা বেয়ে আছে আর কি, বোনের দেওর, তার সাথে সম্পর্ক আমার চাস্তো বোনের। তারপর আমি চিন্তা করলাম যে ও যেটা সত্য আর কি, ও আর কি আইএ পাস আর আমি 8 পাস করছি। চিন্তা করছি আমি যেটা আর কি ভাবছি, যে ওর যদি একটা শিক্ষিত ছেলের সাথে বা একটা বড় ছেলের সাথে বিয়ে হয়, তাহলে ও ক্যারিয়ার ভালো হবে, ভালো থাকবো, ওর ভালোই আমার ভালো। তারপর আমি ওখান থেকে ওরে ভুলে গেলাম, আর ওরে প্রেমের কথা ভুলে গেলাম, ওরে আর কিছু বললাম না। তারপর আবার ঢাকা চলে আসলাম। চলে আসার পরে যে 2015 সালে যে আমি যখন জব করি, ওইখানে একটা মেয়ের বাড়ি হয়েছে সিলেট। তারপর ওরা আমার কিছুদিন পছন্দ হয়, ভালো লাগে। তারপর কিছুদিন পরে অফার দিলাম। তারপর ও রাজি হলো। রাজি হওয়ার পরে কিছুদিন কথা হয়, আবার বলে যে না প্রেম করবো না, অমুক সমুক। তারপরে হঠাৎ করে চাকরি ছেড়ে আমার না বলে চলে যায় দেশে। তারপরে কিছুদিন পরে আবার আসে। আসার পরে আবার টুকটাক কথাবার্তা হয় বলতেছে। এখন সে বলতেছে যদি আপনি আমার সাথে প্রেম করেন, প্রেম করার দরকার নেই, আপনি যদি বিয়ে করেন তাহলে বলেন। আমি আচ্ছা ঠিক আছে। তখন আর কি আমার ভাই ভাবি আছে, তাদের কাছে গেলাম। এখন আমার ভাই ভাবি কয় তুই কি কেউ পছন্দ করস? আমি কই না পছন্দ করবো করে। যদি কেউ করস তাহলে বলতে পারো। আমি বললাম হ্যাঁ একটা মেয়ের পছন্দ করি। পরে কথা তাহলে বিয়ে কর। আমি কই বাপ মারা জানাবার দরকার নাই, আমরা তো আছি। তারপর আমার বড় ভাই বললো তাহলে মেয়ের গার্জিয়ান আসতে বল বাসায়। তারপর আমি মেয়ের গার্জিয়ানে ফোন দিয়ে বললাম যে আপনারা বাসায় আসেন, আমার বড় ভাই ভাবি আপনার সাথে কথা বলবো। তার পরবর্তীতে আসলো তারা। বড় ভাই বলছে ঠিক আছে আসতে বলো। আমি আসতে বলছি, তারা সকালবেলা আসছে পরে বড় ভাই বললাম, ভাবিরও বললাম। বড় ভাই চেত করছে, কয় এটা আমি জানি না, তোর ব্যাপার তুই দেখ। তার পরবর্তীতে তারা বললো কিরে আপনি বললেন আপনার ভাইয়ের সাথে কথা বলাইবেন, আমরা আসলাম, আপনার ভাই কোথায়? এখন বললাম যে ভাই তো এখন নাই, মিথ্যে কথা বলতে হইল। তারপরে তারা বলতে আছে যে প্রথমেই তো তোমার একটা বিয়ার সম্পর্ক হতে যাচ্ছে, প্রথমে তুমি তোমার গার্জিয়ান সাথে কথা বলাইতে আসো না। তারপরে বলো তোমার আমরা মেয়ে দেব না। তারপর তারা চলে গেল। তারপরে 2 দিন পরে ওই মেয়েটা আমার ফোন দিছে, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করলে আমি তোমারই করবো। এখন আমার আব্বু আম্মু আমাকে জোর করে নিয়ে যেতেছে বাসায়। তারপরে এ কথা আমার বলছে বিকাল 5টা বাজে। বলার পরে আমি দৌড়ে আসছি, ছুটি হয়েছে পরে দৌড়ে আসছি অফিস থেকে। আসার পরে যে মেন রোডে যখন আসছি তখন ও বাসে যাইতেছে ওরে নিয়ে। তারপরে বাসটা দেখছি যে ওরা বাসে উঠছে যাইতেছে। তো আমি দৌড় দিছি বাস আর কি, রানিং বাস দৌড় দিয়েছি। পরে একটা ট্রাক আর আমার গায়ে পরে ছিল। তারপরে আমার একটা মুরব্বী করে এক কাকা, সে আমার বাঁচালো। তারপরে ওদের চলে গেল। ওই দিন থেকে আর ওর সাথে কোনো যোগাযোগ নেই, ওই মেয়ের সাথে। তার পরবর্তীতে আমি চলতে আসি, ঘুরতে আসি, কিন্তু আমার মন ভালো না। কেন ভালো না? যে আমার বড় ভাই ভাবি বলল যে মেয়েরা গার্জিয়ান নিয়ে আস, আমরা বিয়ে দিদুম।
তারপর ওর আমি ভালোবাসতাম, তারপর পাইলাম না। তারপর কিছুদিন আমি মন খারাপ করতে আছি, যখন আপনার 16 সাল আইলো, তারপরে একটা বন্ধুর সাথে আমার পরিচয় হয়। ওই বন্ধুরা বলতে আছে, প্রেম জিনিসটা এরকমের, তুমি যারা চাবা তারা তুমি পাবা না, আর যারা না চাবা তারা পাবা। এটা কি আমার বন্ধু বলল। পরে কয় আবার চেষ্টা করো, দেখো এটা তোমার ভালো হইতে পারে। তারপর আমি কই না, যারা ভালোবাসি তারা যদি না পাই তাহলে অন্য চেষ্টা করে কি করব। তারপর হঠাৎ করে 2 দিন পরে ওই সিগারেট খায়, তখন আমি সিগারেট খাই না। তারপরে রাত্রে একটা সিগারেট আমি ধরাইলাম, এখনো আমার উপর চেক করছে, কিরে তুই তো সিগারেট খাস না, তুই সিগারেট খা কেন? কই কষ্ট ভালো লাগে না, সেজন্য সিগারেটটা খাইতেছি। পরে গায় তুই তো অনেক মানুষের সিগারেট খাওয়া বাদ দাইছো, এখন তুই কেন সিগারেট খাও? পরে গায়ে আচ্ছা ঠিক আছে, আজকে রাইতে খা, আর খাবি না। তার পরবর্তীতে আর খাই না। তার কিছুদিন পরে আবার একটা বন্ধু আসলো, ওই বন্ধুর সাথে আবার সিগারেট খাওয়া পড়লো। 15 দিন সে আমার খাওয়াইলো, ওর টাকা দিয়ে কিনা। তারপরে খাওয়ায় না। তার পরবর্তীতে নিজে কিনা খাওয়া শুরু করলাম, সিগারেট খাওয়া শিখলাম। তার পরবর্তীতে মনে করেন টুকটাক নেশাও করতাম। ওই খালি যে আমার বিয়েটা ভাঙ্গে গেল, যারা ভালোবাসলাম তারা পাইলাম না। তারপরে আপনি 16 সালের আর কি শেষ থেকে আমার একটা যে আর কি ওয়াইফ, যারা আমি বিয়ে করছি, তার সাথে আমার পরিচয় হয়। এক অফিসে চাকরি করি। তারপর তার প্রেমের প্রস্তাব দিই, সে আমার বলে আমি একটা প্রেম করি, আমি তোমার সাথে প্রেম করবো না, আর কি আপনার সাথে প্রেম করবো না। তারপর আমি বলছি ঠিক আছে। তারপরে 2 সপ্তাহ পরে ওই মেয়ের বান্ধবী বলতে আছে আপনার সাথে প্রেম করব। তারপরে আমি ওর সাথে নিজের সঙ্গে যাই, সম্পর্ক শুরু করি। তারপরে মোটামুটি যে আপনার 1 বছর 2 মাস বা 3 মাস এরকমের ওর সাথে ভালোবাসা হয়, সম্পর্ক হয়। তারপর হঠাৎ করে যে অফিসে আমরা 2 জন জব করি, ওই মেয়েটা আর কি চলে যায় অন্য অফিসে। তারপর আমার বলতে আছে 1 সপ্তাহ পরে যে আমার নিয়ে যাও, এই অফিসে অনেক ঝামেলা আছে, অনেক সমস্যা। তারপর আমি বলছি তোমার অফিসে আমি ঢুকবো কেমন করে, আমার তো চাকরি করি না, আমার তো ঢুকতে দেবো না। পরে আমার তখন তো ওই ভয় নেই, তখন বলতেছে যে বলবা আমি তোমার ভাই হই, তুমি আমার বোন হও, এরকম কথা বলবা। তারপর আমি গেটে গেলাম, 2 জন সিকিউরিটি জিজ্ঞেস করলো যে আপনি কোথায় যাবেন। বললাম যে আমার বোন আছে, বোনের নিতে আইছি। তারপরে ওইখানে ঢুকলাম, স্যারেরা আমার কি কথাবার্তা দুজনের আর কি টেস্ট করলো। তারা দেখে যে না এরা প্রেমিকা, ভাই বোন না। তারপরে তারা বলতে আছে যে আপনি এই ছেলের ব্যাংকে 40,000 টাকা আছে, আমি আর কি ওইটা বলছি স্যারের। তারপর বলে তুমি নেবা 20,000 আর আমরা নেবো 20,000, তারপরে ছেলের পুলিশে দিয়ে দেবো। তারপরে ওই মেয়েটা আমার, সে বলতে আছে যে না আমি তারা ভালোবাসি, তার সাথে আমি প্রতারণা করতে পারবো না। তারপরে তারা ছাড়ে না রাত বাজে তখন 9:30 কি 10টা বাজে গেছে। তো অফিসে যে জিএম স্যার তার কাছে নিয়ে গেল। তারপরে জিএম স্যার আমার বলছে যে তুমি তাদের সকালে এসে নিয়ে যাও। এখন আমি ওরা এতটাই ভালোবাসি, আমি আর কি সকালের কথা বলতে পারে, আমি বলছি যে না স্যার নিলে এখন নিয়ে যাব। তারপর ওই স্যারে আমার এই মুখ পাশে 2টো ঘুষি মারে, আর আমার তার একটা চর মারে। তারপরে আমি এখান থেকে চলে আসি, পরের দিন তারা নিয়ে আসি। তারপরে কিছুদিন পরে ওরা আমি বললাম যে তাহলে এখন যখন সম্পর্ক তো মোটামুটি ভালোই হইলো, তুমি কেমন আমি কেমন সবাই জানা হইলো, তাহলে চলো এখন বিয়ের দিকে আগুই। তার পরবর্তীতে আমি নিজেই আর কি বাপ মার কাছে জানাইছি না, বিয়ে আর কি ঠিক করছি যে অমুক ডেটে আমার বিয়ে। তখন আমার বিয়েটা হইলো না, বিয়েটা ভাঙ্গে গেল। তার 15 দিন পরে আমার বিয়েটা যখন হইব, তখন শুধু আমার বড় বোনে জানাইছি যে আপা আমি এরকম একটা মেয়ের ভালোবাসি, তার বিয়ে করতেছি। পরে আমার আপা আবার কি করছে, বাড়িতে যে আব্বুর কাছে বলে গেছে। তো ধরেন আজকে আমার গায়ে হলুদ হয়েছে, কালকে আমার বিয়ে। তো যেদিন গায়ে হলুদ হয়েছে ওই দিন আমার বড় ভাই, যে আমার ভাবি, আমার আব্বু হাজির। এখন আমারে ফোন দিয়েছে তুমি কোথায়, আমি তো কোয়ার্টারে। কয় তুমি অবশ্যই সামনে আসো, আমরা তোমার নিতে আসছি। এখন আমি চিন্তা করলাম যদি সাথে সাথে আমি যাই তাহলে তো আমার দড়ি বান্ধে নিয়ে যাবো, তাহলে এই যে মেয়েটা গায়ে হলুদ হইলো তাহলে তার অবস্থা কেমন হবে। তারপরে আমি 2-3 ঘন্টা পরে বাইরে হইলাম। তারপরে একটা মাঠে বসলাম। তারপর ওইখানে লোকজন বলতে আছে দেখেন ছেলেও ভালোবাসে মেয়েও ভালোবাসে, তাদের গায়ে হলুদ হয়ে গেছে, এখন যদি আপনি ছেলেরা নিয়ে যান তাহলে মেয়েটার অবস্থা কেমন হবে। তার পরবর্তীতে আব্বু বলে ঠিক আছে তাহলে মেয়ে দেখা, মেয়ের সাথে কথা বলি, মেয়ে কেমন জানি, মেয়ের গার্জেনের সাথে কথা বলা। মেয়ে আসছে, এখন ওখানে আমার ভাই ভাবি আর আব্বু বলতেছে যে আমার ছেলের বিয়ে করাইতে পারি যদি
তোমার গার্জিয়ান তো, তাহলে এখানে বিয়ে করাবো, নাহলে করাবো না। তখন আমার বউ যে হবে সে বলতেছে ঠিক আছে। তারপরে সে রাত্রে কথা বলো তার বাড়িতে, তার বোন দুলাভাই আসবো। তারপরের দিন সকালবেলা তারা বলতেছে আসবো না। এখন আমার আব্বু কয় আবার ডাকো মেরে, আবার ডাকলাম। তারপর জিজ্ঞেস করলো, কয় আমার ওয়াইফ যে হয়েছে তারা জিজ্ঞেস করলো যে আমার বাপ 5 বছর যখন বয়স তখন মারা গেছে আমার ওয়াইফের। তারপর আমার আব্বু বলছে তোমার বয়স যখন কম আর ছোটকাল তোমার আব্বু মারা গেছে, ঠিক আছে যাও, তোমার গার্জিয়ান ছাড়াই আমার ছেলের এখানে বিয়ে করাবো। তারপর এখন বিয়ে করবো, কোর্টে যাবো, তখন তো 5 টাকা পরে তো কোর্ট বন্ধ হয়ে যায়। তারপর একটা কাজী অফিসে যাইয়া বিয়ে করলাম। তো এখানে ওরে আমি জিজ্ঞেস করছি যে কাবিন কত ধরবো, ও বলছে তুমি যেয়া ধরো। তারপর আমি বলি তাহলে 50,000 ধরি। ঠিক আছে ধরলাম। তারপরে ওই দিন আমাদের বিয়ে হইল। বিয়ে হওয়ার পরে আমার আব্বু আবার দেশে চলে গেছে, আমরা ঢাকায় থাকতেছি, ঢাকায় চাকরি করতেছি। 1 বছর পর্যন্ত ভালোই আমাদের গেছে, কোনো সমস্যা নাই, খাওয়া দাওয়া, তারপরে বাপ মারে টাকা পয়সা দেওয়া, সবই ঠিক ছিল। কিন্তু হঠাৎ করে আমার যে ওয়াইফ সে বলতে আছে যে তোমার যে 6,500 টাকা বেতন, এখন তো সপ্তাহের দাম বাড়তে আছে, এখন তো হয় না, তুমি তাইলে অন্য একটা জব নাও, ওই জবটা ছেড়ে দাও। তখন আমি বলি তাহলে একটা জব নিয়ে আমি ছাড়ি। এখন সে বলতেছে না, এখানে তুমি চাকরি করবো না, ছেড়ে দাও। তারপর আমি চাকরি ছাড়ে ঘুরতে আসি, প্রায় 6 মাস আমি ঘুরলাম, কোনো জায়গায় আমি চাকরি পাই না। তারপরে 6 মাস ঘোরার ভিতরে আমার ওয়াইফ চাকরি করে, সে আমার পকেট খরচা দেয়, এমনকি সব বাজার টাজার যা লাগে সব কিছু আমার ওয়াইফই দেখে। তার পরবর্তীতে যখন 6 মাসে যখন আমি বেকার, তখন আমি টুকটাক ওই রাজের কাজ জোগালি এগুলো আর কি দিই, টুকটাক কিছু কাজ করি। তার পরবর্তীতে যখন আমি 4 মাস বেকার, তখন আমার ওয়াইফও চাকরি ছাড়িতেছে কেন? আমার শালীর বিয়া, যখন বিয়ার আপনার 1.5 বছর না 2 বছর বয়স, তখন শালীর বিয়া। তখন আমি শালীর বিয়ায় যাব, এখন আমার কাছে কোনো টাকা নেই। এখন আমার ওয়াইফ বলতেছে যে ভাই হোক যাইতে হবে। তারপর আমি ওর বোনের জন্য সুদে টাকা নিলাম, সুদে টাকা নিয়ে ওই বিয়েতে গেলাম। যাওয়ার পর এখন আমার যে শাশুড়ি, সে বলতেছে তোমরা প্রেম করে বিয়ে করছো দেখিয়া এই জন্য আংটি পাইল না, আর নাহলে আংটি পাইতা। তার পরবর্তীতে আমার ওয়াইফে খুব কষ্ট পাইছে। তারপর সে ওই রুম থেকে চলে আসছে। চলে আসার পর বোনের ওইখানে সে 1 গ্লাস পানি পর্যন্ত খায় নাই বিয়ে। তারপর বরযাত্রী যখন চলে গেছে, তখন সে আমার এনে চলে আসে বাসায়। তো যখনই সে বাসা থেকে আসছে, ওই থেকে শুধু কাঁদতে কাঁদতে আইসে পুরো বাসা পর্যন্ত। পরে কয় আমার ফ্যামিলির সাথে আর যোগাযোগ করবো না, তাদের কাছে যাবো না, তোমার নিয়ে থাকবো। আমি কই ঠিক আছে তাহলে থাকো। তারপরে বর্তমানে যখন আর কি বিয়ার 2 বছর বয়স, তখন আমি দেখি যে একটা রং নাম্বারে ওর মোবাইলে একটা ফোন আসছে। এখন আমি বলি তুমি আমার ভালোবাসো এত, আমি তোমার এত ভালোবাসি, তাহলে ফোনটা কেন আসলো? কয় এটা আমার বন্ধু হয়, কথাবার্তা বলি। আমি কই আমি তাহলে তোমার কে? কয় তুমি আমার হাজব্যান্ড। হাজব্যান্ড থাকলে আবার মানুষ পরপর সাথে কথা বলে? বলি ভালো লাগে। আমি বললাম যে আর বলবা না। ঠিক আছে। তার পরবর্তীতে ওই যে এখন আমি বেকার ছিলাম, মাঝখানে একটা কথা আমি ফেলে গেছি। মাঝখানে আমার যে বাড়িওয়ালার সাথে বাগে কিস্তি রয়েছিলাম, বাড়িওয়ালা 20,000, আমি 20,000, 40,000 টাকা। তারপরে যখন 6 মাস বেকার, তারপর আমার চাকরিটা হইল। তারপরে আমি চাকরি করতেছি। যখন আমার ওয়াইফ ওইখান থেকে চলে আসে বিয়ে খাইয়া বইনের, তার পরবর্তীতে সে 2 মাস পরে চাকরি করে না। এখন আমি ওই নিজেই কিস্তিটা আনি, নিজে সংসার চালাই, কিন্তু এই কারণে আমি বাপ মায়ের যে টাকা দেবো, বাপ মায়ের কোন টাকা পয়সা দিতে পারতেছি না। তার পরবর্তীতে এই প্রায় 7 মাস আমি কিস্তি টানার পরে আমার ওয়াইফ চাকরি নিল আবার টেক্সটাইলে। নেওয়ার পরে সে মোটামুটি 2-1 মাস ডিউটি বালাই করে, তারপর ঠিক মতন ডিউটি করে না। 5 দিন যায় না, আবার 1 সপ্তাহ যায় না, বা 10 দিন যায় না, এরকম ডিউটি করে, বেতন পায় কম। আমি বলি ঠিক আছে, মহিলা মানুষ হয়তো বা অসুখ বসুখ থাকে, ঠিক আছে করব, পাও। তার পরবর্তীতে এখন যখন আর কি বিয়ের 2.5 বছর বয়স, তখন আমি আবার দেখি যে নেক্সট টাইম ওই ছেলের সাথে কথা বলে। তখন আমি বললাম যে আবার কেন কথা বলো? তারপরে আমি কি করলাম, আমি কিন্তু ওই যে 2.5 বছরের ভিতরে আমি শুধু সিগারেট খাই, আমি নেশা টেশা সব ছাড়ে দিয়েছিলাম বিয়ের পরে। আর আমি কোনো মেয়ের সাথে কথা বলতাম না,
ওর একটা অভ্যাস ছিল ছেলের সাথে কথা বলতো। তারপর আমি ওই দিন বন্ধুরে ফোন দিলাম, তারপর ওরা নেশা নিয়ে এলো, নেশা গাঁজা খাইলাম। খাওয়ার পরে আমি কষ্ট পেলাম খুব, যে আমার এত ভালোবাসা, যে বাপ মা সারি আসলে বোনের বিয়ে পর্যন্ত ঠিক মতন খাইলো না, সেই মেয়ে কেন গোপনে কথা বলবো। তারপর আমি ওই ফার্স্ট বিয়ের 2.5 বছরের সময় ওর শরীরে হাত দিলাম। ওই দিন আমরা খুব মারলাম। মারার পরে কোনো আর কি দেখি না সমস্যা, ওকে ঠিক আছে কথা বলবো না, বালাই চলতে আসি, কোনো সমস্যা হয় না। তারপরে যখন বিয়ের 3 বছরের কাছাকাছি যখন আসছে, তখন আবার দেখি ওই নাম্বার ফোন, কিন্তু এখন যখন দেখছি আমি, তখন আমি গোপন রাখছি ওর বসতে দিনে। তারপর 2 দিন পরে দেখি ওর যাইব অফিসে, নাইট ডিউটি ওর। তারপরে আমার বলতেছে যে তেঁতুল কোথাও, আবার নাইট ডিউটি তেঁতুল খায়। আমি তেঁতুল তো টেবিলের উপরে রাখা, এখন সে দেখি চৈতলে গোসল করে। তখন আমার মনের মধ্যে সন্দেহ হইল যে চৈতলে কেন, তেঁতুল টেবিলের উপরে দেখাইলাম। তারপর আমি বুঝতে পারছি যে হয়তো বা ফোন টোন নিতে আছে। তারপর একটা গোপনী ফোন ওরা বুকে হাত দিয়েছে, পরে আমি পাইছি, কিন্তু তোর বুঝতে দিই না যে আমি ফোন পাইছি। তার পরবর্তীতে অফিসে চলে গেল। আমি আবার কি করছি, ওর অফিস তো ছুটে সকাল 6টায়। আমি আবার কি করছি, আমার যে ফোন ছিল আমার বাটন ফোন, আমি বাটন ফোনটা যখন আমি অফিসে যাইতাম ওই ফোনটা অটো রেকর্ডিং করে থয়ে যেতাম বাসায়। তারপরে আমি অফিসে যাই ডিউটি করতাম। এই একদিন থুয়ে দেখছি, এখন আর কি যেটা দেখলাম খুব কষ্ট পাইছে আর কি ওটা শোনার পর আমি অনেকটা কান্না করছি আর কি। পুরুষ মানুষ কাঁদে নাকি আবেগে নাকি বলতে পারি না, কিন্তু অনেকটা কান্না করছে। কান্না করার পরে ওই কথাটা ছিল এরকমের বলতে আর কি, আমি যখন অফিসে যাইতাম সকালে 6টা বাজে, তখন তো শীতের দিন, তখন তো কুয়াশা থাকে, তখন তো অফিস থেকে আসতো বাসায় সকালে, তখন ওই ছেলেটা ডাইরেক্ট আমার রুমে ঢুকতো। তো ওই মোবাইল আছে না, ওই মোবাইলে আর কি সব শব্দগুলো আমি শুনছি, কিন্তু আমার তো বাটন ফোন, ওটা যে হয়েছে আমি 4 দিন পর্যন্ত শুনছি, কিন্তু ওরা বসতে দিই না। তারপরে 7 দিনের মাথায় শুক্রবার আমার ডিউটি হয়েছে 8 ঘন্টা, ওই দিন আমি ডিউটি করছি 12 ঘন্টা। তারপরে আমি 12 ঘন্টা যে করছি, সকালবেলা আমার বলছে যে আমি কই ভাত রাইন তো ভাত খাবো, আর সে বলতেছে ভাত খাবা না রুটি খাবা। আমাকে ঠিক আছে। সকালে সে আমারে রুটি খাই দিল, খাইয়ে আমি গেলাম অফিসে। যার পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আমি যেরকম মুরগি জবাই দেয় না, ওই রকম রক্ত পড়লো, বমি করলাম, ওই রকম রক্ত পড়লো। তারপরে আবার ওই দিন শুক্রবার ছিল, তারপর আমি ওই দিন আবার লাঞ্চে খাইতে গেলাম। লাঞ্চে যাই দেখি ভাত পাকানে, আবার রুটি পাকাইছে, আবার খাইলাম। আবার অফিসে গেলাম, আবার সেম 1-1.5 ঘন্টা পরে আবার বমি করলাম, প্রচুর রক্ত বেড়েছে। তারপরে আমি কই রক্ত স্বাভাবিক বমি করলে বাড়িতেই পারে, আমি এটা অন্য কিছু মনে করিনি। তারপরে আমি বাসায় গেছি 12 ঘন্টা পরে ডিউটি করিয়া। এখন দরজা টাকাইতেছি, এখন আমার ওয়াইফ দরজা খুলতে আসে না। কয় কে? আমি কই তোমার হাজব্যান্ড, আমি রুহুল আমিন, দরজা খোলো। আমি সে খুলতে আসে না। তারপরে প্রায় 15-10 মিনিট পর খুলছে। খোলার পরে আমি কই কিরে দরজা খোলা তো দেরি হলে কেন? কয় ঘুমাই পড়ছিলাম। আমি কই কথা বলতেছে, আবার বলতেছে ঘুমাই পড়ছি। পরে আমার বলতেছে তো গোসল করো, গোসল করে ভাত খাও। আমি কই ঠিক আছে, গোসল করতে গেলাম, আর আমার জন্য ভাত বাড়লো। কিন্তু আমার তো ওই জিনিসটা নিয়ে খুব গোপনে যেটা শুনছি, ওটা নিয়ে আমি খুব কষ্টে আছি, খুব মানসিক। কি শুনছিলেন আপনি? আর কি ওই ছেলেটা আমার রুমে ঢুকছে, ওকে, ঢুকে আর কি যেটা আর কি হয় একটা। ও আচ্ছা আচ্ছা, ওইটা আপনি ফোনের রেকর্ডিং এ পাইছেন? হ্যাঁ, রেকর্ডিং এ পাইছি শব্দটা। ওকে, তারপর তার পরবর্তীতে আমার জন্য ভাত বাড়লো আমার ওয়াইফে, যে ভাত খাও। তারপর আমি বললাম যে না ভাত আমি খাবো না। কেন খাবো না? আমি কই না ভাত খাবো না। এখন আমার বললো খাও ভাত খাও, আমি খাবো না। তারপরে আমি ওরে বেশি মার দিনে ওই মুখটা আছে না, মুখটা ধরে হালকা চাপ দিছি, হয়তো বা ব্যথা পাইতে পারে, কিন্তু অতটা না, অল্প একটু ব্যথা পাইতে পারে। তারপর তখন হয়েছে লকডাউন, করোনার ভিতরে। তখন আমি চিন্তা করলাম লকডাউন একবার গেছে, আবার যখন আসবো তখন তো সব জিনিসের দাম থাকবো বেশি। তারপর ওর সাথে রাগারাগি করে আমি বললাম যে আমি বাজারে যাই, তুমি খাওয়া দাওয়া করে অফিসে যাও। তারপর আমি বাজারে গেলাম, বাজার থেকে 2 কেজি মাছ কিনলাম, আর কি কি কিনলাম। এর ভিতরে বাড়িওয়ালি মেয়ে ফোন দিয়েছে, চাচা চাষি তো বাসায় নেই। আমি কই হয়তো বা দোকান টোকানে যায়, ওইখানে যাইতে পারে। তারপর আধা ঘন্টা পরে ওর মায় ফোন দিছে, যে আমি মামি ডেকে। ফোন দিয়ে বলে যে তোমার ওয়াইফ তো নাই, ব্যাগটাকে নিয়ে চলে গেছে। তারপর আমি বাসায় আসলাম, তখন বাজে 15টা বা 16টা বাজে। আসছে আমার বাসা হয়েছে 10-12টা রুম,
ওই 10-12টা রুমে আমি সব খুঁজছি, তাদের কথা আমি বিশ্বাস করি না যে কোন রুমে আছে। এখন দেখি নাই, এখন বাড়িয়ালির ছোট মেয়ে এসে রুমে চাবি দিল আর 500 টাকা দিল। ও রুম খুললে আমি রুমে ঢুকলাম, একটা লোক যে চুরি করে পলাই যায় না, সেরকম ও চলে গেছে আর কি, সব ঘরে এলোমেলো করে চলে গেছে। তারপর আমি ওর বড় বাড়ি বললাম, ওর আম্মুরও বললাম, ওর বড় বোনের বললাম। এখন তারা আমার উল্টো হুমকু দেয় যে আমার বোনের কি করছো, আমার বোনে আনিয়ে দাও। তারপর 4 দিন ধরে কোনো খোঁজ খবর নেই, ওর ফ্যামিলি কয় আমরা জানি না। তারপর 5 দিনের মাথায় ওর বড় বোনে বলতেছে যে আমার কাছে আছে। পরে আমি বললাম যে আপনার কাছে যখন আছে তাহলে আপনি আগে স্বীকার হলেন না কেন? কয় এমনিতেই। পরে আমি বললাম তাহলে আমি আমার ওই পরে নিতে আসতেছে। এখন বলতেছে তুমি আসো তাহলে মারি খাবা। আমি কই কেন, আমার অপরাধ কি? কয় তুমি আমার বোনের অত্যাচার করো, মারধর করো, অমুক সমুক। পরে আমি কই আমি তো এগুলো কিছুই করি না। কয় তুমি আসছো না, আসলে তুমি যে মার খাবা। আমি আবার এসি অন্যরকম, আমি যেটা বলি সেটাই করি। আমি জানি আমার ওয়াইফ যে আমি যখন বলছি যাব, তখন আমার যদি তখন মাইরা কাটটা ফেলায় তারপর আমি যাব। তারপরে যে আমার ওয়াইফ এটা ভাইবে তারপরের দিন চলে আসলো বাসায়। বাসায় চলে আসার পরে রুমটা টাক দিল, বাইরের মেয়ে বলে আঙ্কেল আপনার ওয়াইফ আসছে। তো যখন ও রুমে ঢুকবো তখন আমি ওর ওয়াইফের আমি রুমে ঢুকতে দিনে। কেন দিনে আমার বলতেছে কেন ঢুকতে দেন? আমি বললাম যে কোন স্ত্রী জামাইরে না বললে বাসায় বাইরে এলে সেটা ভালো হয় না, সেটা খারাপ, ঠিক আছে? তারপর আমি বললাম যে তুমি বাইরে এলে রুমে যাই বসো, তারপরে আমার মাথা যদি ঠান্ডা হয় তারপর তোমার আমি নেবো অনেক, বাইরে এলে সাথে কথাবার্তা বললে তারপর নেবো অনেক। তারপর আমার একটা আর সামনে রাখতে পারিনি, ওর আমি বললাম যে তোমার কাছে একটা গোপনীয় ফোন আছে, ফোনটা তুমি আমার দাও। এখনও বলে না আমার কাছে তো কোনো গোপনীয় ফোন নাই। তারপর সুপুর সেবাই ফোনটা বাইরে এলে মেয়ে আছে তো ওর কাছে দিল। তারপর আমি দেখলাম, কাইডে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে বলতেছে যে আমার ফোন দেবা, নাহলে আমি ব্যাগ নিয়ে চলে যাবো। তারপর আমাকে ঠিক আছে তাহলে চলে গেল, তুমি চলে যাও। তারপর যখন চলে যাবো তখন আমি কি করলাম, ওরা আটকাবার জন্য ব্যাগটা আমি টান দিলাম, ছিঁড়ে গেল। এখন তো আমি আটকাবার জন্য ওর ব্যাগটা আর কি রাখছি, কিন্তু এটাও খারাপ পাইতে নিছে যে সবার সামনে তুমি আমার ব্যাগ ছিঁড়ে লাইছো মুখ সমুখ। তারপরে চলে গেল ওর অফিসে। 3 ঘন্টা পরে আসছে, বেতন তুলতে গেছে। আমি গেছিলাম গেটের সামনে আনার জন্য। আমি বাড়ি এলে বলতেছে তুমি যাও, লোকজন আছে মানুষের খারাপ বলবো। তারপর আমি চলে আসলাম। তারপরে 3 ঘন্টা পরে আসে বলতেছে আমার ওয়াইফ যে তুমি আমার ডিপোজ দাও হঠাৎ করে। আমি বলতেছি কেন ডিপোজ দেবো, আমি তো তোমার ডিপোজ দেওয়ার জন্য বিয়ে করিনি, আমি সংসার করার জন্য বিয়ে করছি। তারপরে বলছে যে আচ্ছা ঠিক আছে তোমার ডিপোজ দেওয়ার দরকার নাই, তোমার 50,000 কাবিন, ওইটা আমার মাত্র 1 সপ্তাহ খরচা, তোমার ডিপোজিট দরকার নেই, আমি তোমার ডিপোজিট দেবো। পরে আমি কি করলাম, আমার তখন যে ডিউটি দুপুর 2টায় আমি ডিউটি চলে গেলাম। এখন আমি কিন্তু আর বলছে যে বাড়িওয়ালার মালিক যে মহাজন যারা মামা ডাকি সে আসবো, তারপর তোমার সাথে কি কি হয়েছে আলোচনা হবে, তারপর তোমার রুমে জায়গা দেবো। তারপর 2টা বাজে অফিসে গেলাম, 10টা বাজে আসতে দেখি কি আস্তে আস্তে 10:30 বাজছে বাসায়। দেখি পাশের রুমে একটা মেয়ে আছে, মহিলা আর কি, ওর বিয়ে হয়েছিল, জামাই আর কি ছাড়াছাড়ি হয়েছে। তারপর ওই মহিলা আমার রুম দিয়ে বাইরে এলো। আমি ওই আমার ওইপর বলছি এর সাথে তুমি মিশবা না। বাইরে এলো বলতে যখন আমি রুমে ঢুকলাম তখন দেখলাম আমার ওই পাশে একটা নেশা জাতীয় আছে না, ওইরকম একটা জিনিস মুখ থেকে আসতে আছে। আর আধা ঘন্টা ধরে বেউস, কোনো উস নাই। তারপর হঠাৎ করে যখন তার জ্ঞান হইল তখন বলতেছে যে তুমি নেশা করে আইছো, মাতলামি করে আইছো, কোন জায়গা গেছালা, খারাপ বাইলাকে আমার বকতেছে। পরে আমি বললাম এগুলো তুমি উল্টাপাল্টা কি বলো। তারপরে আমি কি করবো, আমি ঠিক আছে ঠান্ডা করলাম। আমি আর এত কিছু হয়েছে, আমি কিন্তু বিচার করবো বা কিছু এগুলো সব ভুলে গেছি কেমন জানি অটোমেটিক। কি কারণে ওর সাথে গেরা না, কি কারণে আমি বলতে পারি না। তার পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম যে ভাত খাইছো নাকি, আমি বলে যে না ভাত খাই না। পরে আমি ভাত বাড়লাম, ভাত বাইরে দিলাম সামনে, খাইব না। তারপরে আমরা তুললে খাওয়াই দিলাম। এখন মেন কথা বলতে আমি ওর অনেক ভালোবাসি তো সেই জন্য। এখন ও যে আমার সাথে যেগুলো করছে এরপরে তো কোনো ছেলে ওর সাথে সংসার করবো না, কোনো ছেলেই না, কিন্তু আমি ভালোবাসি দিয়ে এই জন্য। তারপরও আমার সাথে 7 দিন ছিল। এখন 7 দিনের ভিতরে খালি ব্যাগ গুছায়, খালি চলে যাব। এখন আমি 3-4 দিন আটকে রাখছি। একটা লোকেরা কয়দিন আটকে রাখা যায়, গরু ছাগল তো রাখা যায়, মানুষ তো আর আটকে রাখা যায় না। তারপরে বলতে আমি ওরে আমি বলতেছি যে তুমি যাইও না অমুক সমুক, তুমি গেলে আমি কেরানি থাকবো, তুমি আমার স্ত্রী, তোমার আমি ভালোবাসে বিয়ে করছি, তুমি গেলে আমি বাঁচবো না, মরে যাব, পাগল হয়ে যাব। অনেক বলে ওরা সান্ত্বনা দিলাম, রাজি হয় না। এক পর্যায়ে আমি যেটা বলি সত্য কথাই বলি, মিথ্যা আমি বলি না।
আমি আমার ওয়াইফের পা পর্যন্ত ধরছি, পা পর্যন্ত ধরে কান্না করে বলছে যে তুমি আমার ছাইরা যায় না, ভুলটা কিন্তু আমার না। তারপর আমি ওর প্রতি নত হয়েছি, কারণ ভালোবাসার বিদায় নত হয়েছি। তারপরে সে রাজি হয় না। তারপরের দিন আমি কি করলাম, আমার কাবিন নামা যেটা ফটোকপি, ওইটা আমি রাগের মাথা ওর সামনে পুড়ে ফেলেছি, আমার স্ত্রী। তারপরে 1 সপ্তাহ যখন হইলো, আমার সাথে ছিল ছাত্র তখন, এদের ভিতরে সে আবার চলে গেছে। আসলাম বাসায়, যখন দূরে বই দেখে রুম তালা মারা, তখনই বুঝছি যে চলে গেছে। এখন কোথায় গেছে খোঁজ নিয়ে দেখতাম যে অফিসে জব করে, ওই অফিসে কোয়ার্টার চলে গেছে। তার পরবর্তীতে ওর বোনের ফোন দিলাম, বাইরে ফোন দিলাম, যে আর বোনে কয় আমার বোনের বাড়াই দিলাম, ভালো সুস্থ মতন পাঠাই দিলাম তোমার কাছে, এখন তুমি আবার মুখে মারধর করছো, এই কারণে চলে গেছে। ঠিক আছে, কোয়ার্টারে গেছে, কোয়ার্টার থাকুক। এখন 15 দিন ধরে ফোনে কথা বলি, আমার সাথে রাগ ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, আমি বাসা আসতে বলি আসে না। তারপরে এরকমের ঈদ যখন আসবো, রোজার ঈদ, তার আগের দিন 2 দিন আগে আমার সুমন্দি ফোন দিয়েছে, 3 নম্বর সুমন্দি, যে জামাই তুমি আমার বাসায় আসো, বইনের নিতে বইনের দিয়ে দেবো। তারপরে গেলাম, তখন বাজে রাত্র 10:30, 11টার মতন। তারপরও আমার যখন দেখছে, তখন আমার বকার শুরু করছে, তুই কেন আসছো বলে। আমি বললাম যে আমি তোমার নিতে আসছি। হয় না, তুই চলে যাও, মুখ সমুখ আমার সাথে রাগ ব্যবহার করতেছে। তারপরে শাশুড়ি আছে, সুমন্দি আছে, তারপর ভাবির আছে, তারপর তারা ওর কাছে আর কি থাকতে দিল রাত্রে। এখন বলেন না তোর সাথে আমি থাকবো না, কারণ ভাবিরা বলে যে আমার সাথে থাকবো না, তুই এর সাথে থাকবি। ভাবিরা মস্কর করল, তাহলে আমরা থাই। তারপর আমার সাথে থাকলো এক রুমে। যখনই ধরেন 1 মাস পরে যখন ওর সাথে আমার আর কি, যখন হাতের সাথে হাত রাখছে না, কিরকম জানি ও হাতের সাথে সব পাইছে, পরে বেউস হয়ে গেছে। এখন 1 ঘন্টা হয়েছে, কোনো উষা আসে না। তারপর উষা আসলো। তারপরে ঈদের দিন নামাজ টামাজ পড়লাম শ্বশুরবাড়ি, পরে নাস্তা পানি করলাম। দুপুরে যখন খাওয়া দাওয়া করলাম, তখন আমার সম্বন্ধে বলতেছে, জামাই তুমি চলে যাও। কেন? কয় আমার তোমার স্ত্রী যাবে না। তারপর আমি বললাম ঠিক আছে, তাহলে আপনি তো আনলেন, আমার বিষয়ে তো কিছু শুনলেন না, বিষয়টা শোনেন কি কি আমাদের ভিতরে হয়েছে। তখন আমি যেটা হয়েছে এটা বললাম, কিন্তু আমি এটা বলি না যে ও অন্য সাথে সম্পর্ক আছে অমুক সমুক খারাপ, এটা বলি না। আমি বলছি যে আমি বাজারে গেছি, খালি ওর মুখটা একটু চাপ দিছি, আসে দেখি সে নাই, রাগ করে চলে এসে, এতটুকু। পরে আমার স্ত্রী বলতেছে হ্যাঁ আমার জামাই যেটা বলে এটাই সত্য, এতটুকু। তারপরে আমার সমুদ্রে বলতে আছে আমার ওয়াইফ যে ওই 6 মাস থাকবো একা, আমি থাকবো 6 মাসে একা, দেখবো ওই কয় টাকা জমায়, আমি কয় টাকা জমাই। আর আমার সমুদ্রে কতটা 2জন তো জামাইবো, 2জন একসাথে থাকলে তো বিষয়টা ভালো হয়, 2জন কে আলাদা থাকবে, আমি ওখানে আলাদা থাকবো। তার পরবর্তীতে আমি চলে আসলাম শ্বশুরবাড়ি থেকে। তো যেদিন ও চলে আসলে আমার নিয়ে রাগ করিয়া, ওই দিন ওই কান্না করছে, ওই দিন তো ধরেন আমি তো কান্না করিনি। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি। আমার গল্পটা, আপনার সঙ্গে কি আপনার স্ত্রীর সম্পর্ক আছে এখন, নাকি ডিভোর্স হয়ে গেছে? ডিভোর্স হয় না। ডিভোর্স হয় না? কি অবস্থায় আছে এখন? অ্যাকচুয়ালি আমি বলতে পারেন যে কেমন সে থাকে আপনার সঙ্গে? জি না। আপনি কি চান, কেন গল্পটা বললেন? আমি বললাম যে সে আমার এখন আমার সাথে সংসার না করুক, সে আমার বলতেছে ডিভোর্স দিয়েছে, কিন্তু ডিভোর্সের কাগজটা আমি পাইনি এখনো হাতে। আপনি দিয়ে দেন। আমি দিয়ে দেবো? হ্যাঁ, আপনি দিয়ে দেন। যেহেতু সে ডিভোর্স দিয়ে দেওয়ার কথা বলতেছে, আপনি কাগজ হাতে পান নাই, আপনি যদি মনে হয় যে এটা আপনাকে ঝুলে রাখতে চাচ্ছে, আপনি দিয়ে দেন, সমস্যা কোথায়? আমি দিয়ে দেবো। আমি তো মনে করেন ওরা এখনো চাই। হ্যাঁ, এটাই হচ্ছে মূল কথা। গল্পটা আসলে এখানেই। দেখেন, যে মানুষ থাকতে চায় না তাকে রাখা উচিত না, তাকে চাওয়া উচিত না। আর আপনি যতদিন চাবেন সে এই বিষয়টাকে শুধুমাত্র মজাই পাবে, এখানে আসলে কোনো লাভ হবে না। গল্পটা এরকমই, এবং এরকম একটা গল্প গত সপ্তাহে আমাদের এখানে প্রচার হয়েছে। যখন চায় না তখন ছেড়ে দিন, অবশ্যই ছেড়ে দেওয়া উচিত। এটাকে জোর জবরদস্তি করে রাখা উচিত না। আপনাদের সন্তান আছে? জি না, সন্তান। তাহলে ছেড়ে দেওয়াটা আরো সহজ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকে আর কথা বাড়াবো না, এখানেই গল্পটা শেষ হচ্ছে। যদি কখনো আপনি দেখেন সম্পর্কের এক পক্ষ চাচ্ছে না আপনার সঙ্গে থাকতে, কোনোভাবেই অনুনয় বিনয় করে তাকে আটকানোর চেষ্টা করবেন না। যখন আপনি সত্যিই বুঝে যাবেন যে সে অন্য কারোর প্রতি ফলিন হয়েছে, বা সে আসলেই চায় না আপনার সঙ্গে থাকতে, মূল কথা, শেষ কথা এটাই। অনেক ভালো থাকুন। আজকের মতো এ পর্যন্তই। শুভরাত্রি।